আফ্রিকা কবিতার উৎস তোমাদের বলেছি, পত্রপুট কাব্য। এবার কবিতার আলোচনায় আমরা চলে আসি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এখানে কি বলছে দেখো, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। আদিম যুগ মানে হচ্ছে সৃষ্টির প্রথম যুগ। সৃষ্টির প্রথম যুগে বিধাতা যেন, সৃষ্টিকর্তা যেন পৃথিবীকে নতুন রূপে গড়ছিলেন, আবার তিনি সন্তুষ্ট হতে না পেরে সেটাকে ভেঙেও ফেলছিলেন, আবার নতুন করে গড়ছিলেন। অর্থাৎ তখন চলছিল এক ভাঙা গড়ার খেলা। তোমরা যেমন যারা ছবি আঁকো, ছবি আঁকলে পছন্দ হলো না, আবার মুছো, আবার আঁকো। মেয়েরা যখন পুতুল গড়ে, পুতুল পছন্দ না হলে আবার ভাঙছে, আবার গড়ছে। সৃষ্টিকর্তা বিধাতাও যেন পৃথিবীকে সৃষ্টি করে খুশি হতে পারছিলেন না, তাই বারবার তাকে ধ্বংস করে আবার নতুন করে গড়ে তুলছিলেন। প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী হচ্ছে পৃথিবীকে যদি আমরা দুটো ভাগে কল্পনা করি, পূর্ব ভাগের দেশগুলোকে বলা হয় প্রাচী বা প্রাচ্য, আর পশ্চিমের দেশগুলো হচ্ছে পাশ্চাত্য। এক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পৃথিবীর প্রাচ্য অংশ থেকে আফ্রিকা আলাদা হয়ে যায়। তাই এখানে কবি বলছেন, কবি কল্পনায় ধরা দিয়েছে যে প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আর যখনই সে প্রাচ্য দেশ থেকে আলাদা হয়ে গেল, তারপরে কিভাবে নিজেকে সৃষ্টি করলো? বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ আলো অর্থাৎ খুব কম আলো, যেখানে আলো প্রবেশ করতে পারে না। আফ্রিকা নিজেকে আলাদা করে নিয়ে অরণ্য সংকুল হয়ে উঠল। বনস্পতি, বড় বড় গাছ, বড় বড় গাছে পরিপূর্ণ হয়ে গেল, জঙ্গলাকীর্ণ হয়ে গেল আফ্রিকা। এত বড় বড় গাছ সেখানে হয়েছে যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই বলা হয়েছে কৃপণ আলো। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। সেখানে নিভৃত অবকাশে, অবকাশ হচ্ছে অবসর, নিভৃত নির্জন গোপন। আফ্রিকা সেখানে ছিল একাকী, সকলের দৃষ্টির বাইরে। তাই সেখানে সে নিজেকে গড়ে তোলার সুযোগ পেয়েছে। সেই অবকাশে সে যেন নিজেকে সাজিয়ে নিয়েছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র। প্রকৃতির দৃষ্টির বাইরে, প্রকৃতি নিজের খেয়ালে আফ্রিকাকে যেন হিংস্র অরণ্য সংকুল করে গড়ে তুলছিল। আফ্রিকা শুধু অরণ্য সংকুল নয়, সেখানে রয়েছে মরুভূমি, সাহারা, কালাহারির মতো মরুভূমি। নিজের চারিদিকে যেন একটা ভয়ঙ্করতার ঘেরাটোপ তৈরি করে নিয়েছিল আফ্রিকা। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুভিনী নাদে। বিদ্রূপ করছিলে ভীষণকে। ভীষণ হচ্ছে ভয়ঙ্কর, সেই ভয়ঙ্করকেও যেন বিদ্রূপ করছিল আফ্রিকা। অর্থাৎ সে নিজেকে এমন ভয়ঙ্করভাবে গড়ে তুলেছিল, ভয়ঙ্করভাবে গড়ে তুলে বহিঃশত্রুর আক্রমণের ভয় থেকে যেন নিজেকে রক্ষা করতে চেয়েছিল। তাণ্ডবের দুন্দুভিনী নাদে। দুন্দুভি যুদ্ধের বাজনা,
অর্থাৎ যেন একটা রণংদেহী মূর্তিতে নিজেকে গড়ে তুলেছিল আফ্রিকা। নিজেকে ভয়ঙ্কর করে আরও একটি ভয়ঙ্করের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সে তৈরি করেছিল নিজেকে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আফ্রিকা নিজেকে যখন গড়ে তুলেছিল তখন সভ্য জগতের কাছে আফ্রিকা ছিল অপরিচিত, অজানা। সকলের চোখের আড়ালেই সে নিজেকে গড়ে তুলছিল। পৃথিবীর অন্য কোনো দেশ তখন আফ্রিকার খবর জানতো না। তাই আফ্রিকাকে বলা হয়েছে হায় ছায়াবৃতা, অন্ধকারে ঢাকা। আফ্রিকাকে বলা হতো অন্ধকারময় মহাদেশ। সেই অন্ধকারাচ্ছন্ন মহাদেশই হচ্ছে ছায়াবৃতা আফ্রিকা। কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। কবি আফ্রিকাকে মানবী রূপে কল্পনা করেছেন। সেই মানবী কালো ঘুমটার আড়ালে নিজেকে যেন লুকিয়ে রেখেছিল। তার রূপ অপরিচিত ছিল বিশ্বের অন্যান্য সভ্য জগতের কাছে। আফ্রিকাকে সবাই উপেক্ষা করত, উপেক্ষার দৃষ্টিতে আফ্রিকাকে তারা দেখেছিল। কিন্তু একদিন এই আফ্রিকার খবর ছড়িয়ে পড়ল সভ্যতার ঘরে ঘরে। ইউরোপীয় সভ্যতা, সাম্রাজ্যবাদী শক্তি তাদের উপনিবেশ স্থাপনের জন্য গিয়ে উপস্থিত হলো আফ্রিকায়। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। হাতকড়ি হচ্ছে বন্দি দশার প্রতীক। তারা আফ্রিকাকে বন্দি করতে, পদানত করতে আফ্রিকায় এলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এই সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ ইংরেজরা আফ্রিকার গভীর অরণ্যের নেকড়ের চেয়েও হিংস্র। নেকড়ের চেয়েও তাদের নখ তীক্ষ্ণ, অর্থাৎ তাদের হিংস্রতাকে বোঝাতে গিয়ে কবি এই নেকড়ের সঙ্গে ইংরেজদের তুলনা করেছেন। আর তারা গর্বে এতটাই অন্ধ, তারা মনে করত তারা হচ্ছে জগতের সবচেয়ে সভ্য জাতি, তাদের চেয়ে সভ্য উন্নত জাতি আর নেই। গর্বে তারা ছিল অন্ধ। আফ্রিকার যে জঙ্গলে সূর্যের আলোও প্রবেশ করতো না, সেখানে যতটা অন্ধকার ছিল, সেই অন্ধকারের চেয়েও গর্বে অন্ধ ছিল ইংরেজ জাতি। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তাদের লোভ, সভ্যের বর্বর লোভ, তারা নিজেদের সভ্য বলে দাবি করে, কিন্তু তাদের লোভ তাদের বর্বর অসভ্য জাতি হিসেবে বারবার পরিচিত করেছে। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তাদের অমানুষতাকে, তাদের অমানবিকতাকে যেন প্রকাশ করল নগ্নভাবে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকার প্রকৃতি ভাষাহীন, কিন্তু প্রকৃতিরও চেতনা আছে। সে হয়তো ভাষায় তা প্রকাশ করতে পারে না। তার সেদিনের সেই কান্না, অপমানিত, অত্যাচারিত হয়ে তাদের রক্ত, ঘাম এবং চোখের জলে ভিজে গিয়েছিল আফ্রিকার মাটি। কাদায় পরিণত হয়েছিল সেখানকার ধুলো, আর সেখানে অত্যাচারের চিহ্ন রেখে গিয়েছিল ইংরেজরা। তার জন্যই কবি বলছেন, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। ইংরেজরা শুধুমাত্র
আফ্রিকাকে দখল করার জন্যই আফ্রিকায় গিয়ে উপস্থিত হয়েছিল তা কিন্তু নয়। তাদের লোভ তো ছিলই আফ্রিকার বিপুল সম্পদ, অরণ্য সম্পদ এবং লুকিয়ে থাকা অন্যান্য সম্পদের লোভে তারা যেমন আফ্রিকায় উপস্থিত হয়েছিল, তেমনি আফ্রিকার জনগণকে তারা কৃতদাস হিসেবে ব্যবহার করত। এনে নানা দেশে তাদের বিক্রি করে দেওয়া হতো দাস হিসেবে। কৃতদাসদের পাওয়ার জন্যই যেন তারা আফ্রিকায় গিয়ে উপস্থিত হয়েছিল।